নমস্কার। আমাদের হিন্দুদের প্রধান বৈদিক সাহিত্য বেদ। বেদ বাক্য কথাটা আমরা কথায় কথায় বলি, এবং বেদ আমাদের একটা অসম্ভব শ্রদ্ধার শ্রদ্ধার গ্রন্থ। তবে একটা সমস্যা হলো ধর্ম, সংস্কৃতি, পরম্পরা, পুরাণ সব গুলিয়ে গেছে আমাদের। সমস্ত এক জায়গায় নিয়ে এসে সব কিছুকে একটা ধর্মীয় দৃষ্টি দিয়ে দেখতে গিয়ে আমাদের ভেতরে একটা ভ্রান্তি তৈরি হয়। আমরা একটু দেখি যে বেদ বিষয়টা কি। দেখুন, বেদ একটা বিরাট বিষয়। অগ্রিম ক্ষমা চেয়ে নিই, এই বিষয়ে আমার জ্ঞান নেই তেমন। অনধিকার চর্চা হয়তো কিছুটা করছি, আর একটু চেষ্টা করছি যে এই বিষয়টা নিয়ে কিছু বলার। বেদ শব্দের অর্থ জ্ঞান, আর জ্ঞান অনন্ত, তাই বেদও অনন্ত। বেদের দুটো ভাগ আছে। এই দুটো ভাগ যথা মন্ত্র এবং ব্রাহ্মণ। আচ্ছা, বলা হয় অনন্ত বৈ বেদা। বেদ অনন্ত, তার কোনো শেষ নেই। মন্ত্র ব্রাহ্মণয় বেদর্নাম ধেয়ম। ঋগ্বেদে, ঋগ্বেদ যেটা, চারটে বেদ আছে আমরা জানি, ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদ সেটা পদ্য ছন্দে লেখা, মন্ত্র পদ্যবন্ধ, শ্লোক সংখ্যা 10,552। সামবেদ গীতবদ্ধ, সেটা হচ্ছে তার শ্লোক সংখ্যা 1,875। আর এই সামবেদেই কিন্তু আমরা প্রথম তিনটে স্বর, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, এই তিনটে স্বর পাই। এখান থেকে পরবর্তীকালে সপ্ত স্বর সারেগামা পাধানিসা নি এবং বিকৃত চারটি স্বর কোমল রে, কোমল গান্ধার, এইগুলো আমরা সব পেয়েছি। আচ্ছা, এবং সাম গীত গানের ছন্দে গাওয়া হতো, সেখান থেকে সঙ্গীত, সঙ্গীত। যজুর্বেদ গদ্য ছন্দে লিখিত, এখানে 1,975টি শ্লোক আছে। আর অথর্ববেদ গদ্য পদ্য মিলিত 5,977টি ছন্দ আছে, শ্লোক আছে। সর্বসমেত 20,379টি শ্লোক আমরা এই চারটি বেদ মিলিয়ে পাই। বেদ সম্বন্ধে একটা অদ্ভুত কথা বলা হয় যে বেদ অপৌরুষেয়, অর্থাৎ কোনো পুরুষের দ্বারা লিখিত নয়। আচ্ছা, এরকম কি হতে পারে? কেউ না লিখলে কি লেখা হতে পারে? না লিখুক, কথ্য হতে হবে তো। কেউ না বললে কি কথ্য হতে পারে? দেবতারা বলে গেছে, তাদের অস্তিত্ব সম্বন্ধেই তো আমরা নিশ্চিত নই। ঋষিরা বলতে পারেন, জ্ঞানীরা বলতে পারেন, তাদের হয়তো দেবতা বলা হতো। যেমন ভগবান বুদ্ধ, তিনি তো মানুষ ছিলেন, কিন্তু তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। অপৌরুষেয়। আচ্ছা, ঋষিরা বেদের স্রষ্টা নন, দ্রষ্টা। এরা সৃষ্টি করেননি, স্রষ্টা নন। এরা বেদ সৃষ্টি করেননি, এরা দ্রষ্টা। এরা বেদের মন্ত্র দর্শন করেছেন। অর্থাৎ শ্রুতি লিখিত রূপ ছিল না, এটা কানে শোনা ছিল। সমস্ত ব্যাপারটা ছিল আপনার শ্রুতি নির্ভর। আর এই শ্রুতি নির্ভর মানে আমরা একজন গুরুর মুখ থেকে আর একজন শুনছে, তার মুখ থেকে তার শিষ্যকে দিচ্ছে, তার শিষ্য থেকে আবার আরেকজনকে দিচ্ছে, এরকমভাবে পরপর শ্রুতি নির্ভর হয়ে চলে যাচ্ছে। শ্রুতি শব্দটা শ্রু ধাতু, শ্রবণ অর্থবাচক। এতে করণ কারকে তিন প্রত্যয় যোগে শ্রুতি। আচ্ছা, এরপরে হচ্ছে শ্রুতি লিখিত রূপ। দাপর যুগের শেষে কৃষ্ণদ্বৈপায়ন এই বেদকে লিপিবদ্ধ করেন এবং 4 ভাগে ভাগ করেন। 4 ভাগে ভাগ করেছিলেন বলে নাম হয়েছিল বেদব্যাস। আর ঐতিহাসিক মতে 1400 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দে মধ্যে আর্য ঋষিদের দ্বারা বেদ মৌখিকভাবে রচিত হয়েছিল। হতেই পারে, তখন তো লেখার এত উপকরণ ছিল না।
মৌখিকভাবে স্মৃতিশক্তিও মানুষের বেশি ছিল, কিছু কিছু অংশ মনে রাখতো, কেউ কেউ কারোর উপরে কিছুটা ভার থাকতো, অনেকে মিলে মনে রাখতো, শ্রুতিতে ছিল, পরবর্তীকালে লেখা হয়। সর্বপ্রথম নাকি অগ্নি, বায়ু, আদিত্য এবং অঙ্গিরা, এই চারজন বেদের জ্ঞান প্রাপ্ত হয়। হয়তো চারজনকে, যিনি বেদ ব্যাখ্যা করেছিলেন তিনি এই চারজন স্টুডেন্ট পেয়েছিলেন। আর বেদের মধ্যে সংহিতা রয়েছে একটি ভাগ, চারটে ভাগ, সেখানে মন্ত্র এবং আশীর্বাদ, তারপরে ধর্মীয় আচার, আর এরপরে হচ্ছে ক্রিয়াকর্ম, তারপরে ধ্যান দর্শন। আর বিদ ধাতু থেকে বেদ কথাটা এসছে। বেদ ধাতু থেকে বেদ কথাটা এসছে, বেদ জ্ঞান, বেদেতা অর্থাৎ জ্ঞানার্থে, সত্যার্থে, লাভার্থে এবং বিচারার্থে। বেদের দুটো অর্থ আমরা দেখতে পাচ্ছি, মুখ্য এবং গৌণ। মুখ্য হচ্ছে জ্ঞান আর গৌণ হচ্ছে শব্দ রাশি। এই হচ্ছে বেদের মোটামুটি একটা ডেসক্রিপশান দিলাম। ভিতরের ব্যাপার বলার মতো পাণ্ডিত্য তো আমার নেই, তবে বেদ সম্বন্ধে একটা কথা আমার, একটা বক্তব্য আমার আছে বলার, যেটা হচ্ছে যে একটা ধারণা তৈরি করা হয় যে আধুনিক বিজ্ঞানে যা কিছু করছে সেই সব কিছু বেদে ছিল। এটা মেঘনাদ সাহা তীব্র প্রতিবাদ করেছিলেন। ওর তাপায়ন সমীকরণ বেরোবার পরে ওনাকে বলা হয়েছিল, কেউ একজন বলেছিল এসব তো বেদে আছে। উনি প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেছিলেন মুনি ঋষিদের দার্শনিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান অসাধারণ, কিন্তু তার সঙ্গে বৈজ্ঞানিক জ্ঞানকে মিলিয়ে ফেলার কোনো কারণ নেই। বেদ পুরাণ পড়ে দেখার পর উনি বলেছিলেন, হিন্দু ধর্ম ও বেদ এখানে, যে বেদে এই সমস্ত কথা নেই, আধুনিক বিজ্ঞানের কথা বেদে নেই। রামায়ণ মহাভারতে যে সমস্ত অস্ত্র শস্ত্র, অলৌকিক অতিলৌকিক ব্যাপার দেখা যায়, সেগুলোকে কল্পবিজ্ঞান বলা যেতে পারে। জুল ভার্ন, ওয়েলসের মতো কল্পবিজ্ঞান, কিন্তু কল্পবিজ্ঞান আর বাস্তবতা এক জিনিস না। তাহলে এই জিনিসগুলো যেন আমরা বেদের উপরে চাপিয়ে না দিই। বেদে বিজ্ঞান নেই, আধুনিক বিজ্ঞান বেদে নেই। তৎকালীন পরিস্থিতির ওপরে যেটুকু বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান তো বেদে অবশ্যই আছে। আর এরপরে হচ্ছে ছান্দস, পাণিনি ব্যাকরণ সূত্রে বেদ বৈদিক সংস্কৃতকে ছান্দস শব্দ দ্বারা পাণিনি ব্যাখ্যা করেছিলেন। উপনিষদ, বেদান্ত, গুরুর উপনিষদ, গুরুর সান্নিধ্যে বসে বেদকে জ্ঞান অর্জন করা। উপনিষদের অনেক ভাগ আছে, অনেকগুলো উপনিষদ আলাদা করে বলার আকাঙ্ক্ষা রইল। মূল দুটি বাক্য, মহাবাক্য হচ্ছে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। একটা হচ্ছে অহং ব্রহ্মস্মি, আর একটা হচ্ছে তত্ত্বামসি, মহাবাক্য। আত্মার সঙ্গে পরমাত্মার যোগ সাধনই উপনিষদের মূল লক্ষ্য। দেখুন, আত্মা যদি থাকে, আত্মা আছে কি না আমরা কেউ জানি না, যে যতই বলুক। আত্মা যে আছে এর কোনো প্রমাণ নেই, কোনো রকম প্রমাণ নেই। অনুভূতি থাকতে পারে। প্রকৃতির সঙ্গে মিলন সাধন যদি পরমাত্মা হয়, সেটা এক বস্তু। আমার চেতনা প্রকৃতির সঙ্গে মিলল। কিন্তু বেদ, উপনিষদ অসাধারণ মূল্যবান সাহিত্য। এই সাহিত্য পৃথিবীতে আর দ্বিতীয়বার লেখা হবে না, যা লেখা হয়েছে হয়েছে। কিন্তু তাই বলে এই নয়, এর সঙ্গে অলৌকিক অতিলৌকিক ব্যাপারগুলো জড়িয়ে দিয়ে একটা শরীরের ভেতরে আমি ছাড়া আর একটা আমি আছে, এটা মেনে নেবার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। আমি এই যুক্তি বিশ্বাস করতে পারি না। আমার প্রাণ শক্তি যেদিন শেষ হবে, মস্তিষ্কের ক্রিয়া যেদিন শেষ হবে, আমার বায়োলজিক্যাল মৃত্যু সেদিনই হবে। কোনো শরীর থেকে দ্বিতীয় আমি বেরিয়ে যাব না, বা সাংসি বহু জীর্ণানি যথা বিহায়, সে আবার আর একটা পোশাক পরে আর একটা শরীর ধারণ করে পৃথিবীতে ফিরে আসবে না। এ শুধু রূপকথা, এ শুধু গল্প, এ শুধু সান্ত্বনা। এ একটা না পাওয়া মানুষের জীবনের একটা আশা দেখিয়ে একটা লাঠি ধরিয়ে দেয়া হাতে। নমস্কার।